কোথায় ছিলে তোমরা এতক্ষণ? এখনো রান্নার জোগাড় করাই শেষ হলো না? রান্না কখন হবে? মায়েশাপও গিয়ে থেকে গেল। সামিরা মায়ার গলা জড়িয়ে ধরে বলে, আমার কিউট পিউট ভাবিমণি, রাগ করো না প্লিজ। এই তো আমরা চলে এসেছি। ভাইয়ার থেকে উঠে দিয়েছি ঘুম থেকে, ওরাও এখনই চলে আসবে। সবাই একসাথে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দেখো। ঠিক তখনই গটগট পায়ে উপস্থিত হলো আরমান। গম্ভীর গলায় মায়াকে ডেকে উঠল। মায়া, রুমে আসো তো একবার, দরকার আছে। মায়া আরমানকে দেখে অবাক গলায় বলল। এ কি, আপনি এখনো ফ্রেশ হননি? এভাবে নিয়ে চলে এসেছেন? আরমানের মুখে ফুটে উঠল বিরক্তির ভাব। গম্ভীর গলা আরো কিছুটা গম্ভীর হয়ে উঠল। আমি তোমাকে ওখান থেকে উঠে আসতে বলছি, কথা কানে যায় না? আরে বাবা, আসছি। এত রেগে আছেন কেন? হঠাৎ কি হলো আপনার? আরমান কোনো উত্তর দিল না। মায়া ওর কাছে গিয়ে দাঁড়াতেই আরমান ওর হাত ধরে গটগট পায়ে হাঁটতে শুরু করলো। আরমানের পায়ের সাথে পা মিলাতে গিয়ে রীতিমতো দৌড়াতে হচ্ছে মায়াকে। আসিফ কেমন যেন চোখে তাকিয়ে রইল ওদের চলে যাওয়ার দিকে। এদিকে মায়া বিরক্ত হয়ে বলল, আরে এইভাবে কেন টানছেন? দেখছেন তো শাড়ি পরে আছি, হাঁটতে কষ্ট হচ্ছে তো। ইতিমধ্যে ওরা বাড়ির ভেতরে প্রবেশ করেছে। আরমান হঠাৎই থেমে গিয়ে এক ঝটকায় মায়াকে কোলে তুলে নিল। তারপর নির্বিকার ভঙ্গিতে হাঁটা শুরু করলো। আরে কি করছেনটা কি? এই আপনি আমায় এইভাবে যখন তখন কোলে তুলে নিচ্ছেন কেন? হ্যাঁ, আরমান নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল। এই না বললে তোমার শাড়ি পরে হাঁটতে কষ্ট হচ্ছে? সেটা তো আপনি টানছিলেন তাই। প্লিজ নামান, কেউ দেখে ফেলবে। আরমান সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, দেখার মতো কেউ নেই এখন এই বাড়িতে। আবির আয়ন রুমে আছে, তাই মুখ বন্ধ রাখো। তবে শাড়িতে আমার বউটাকে মাশাল্লাহ অপূর্ব সুন্দর লাগছে। মায়াবতী থেকে একেবারে হলুদ পরি। নিজেকে কন্ট্রোলে রাখাটা মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। আরমানের এমন কথায় মায়া লজ্জা পেয়ে আরমানের বুকে মুখ গুজল। যা দেখে আরমানের চোখে ফুটে উঠল নিঃশব্দ এক মিষ্টি হাসি। আরমান মায়াকে রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিয়ে রুমের দরজা লক করলো। মায়া আরমানকে দরজা লক করতে দেখে বলল, আরে দরজা কেন লক করছেন? রান্নার এখনো অনেক কাজ বাকি আছে। রবি, মাইশা, সামিয়া ওরা আছে তো, ওরা করে নেবে। মায়া বিরক্ত হয়ে বলল, ধ্যাৎ, এগুলো কোনো কথা? পিকনিক করছিলাম আমরা, আর আপনি আমাদের পিকনিকের 12টা বাজিয়ে দিচ্ছেন। আমি নিচে যাব, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন তো। বলেই মায়া বিছানা থেকে উঠে চলে যেতে নিল, কিন্তু আরমান আবার ওর হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিল। তারপর গম্ভীর গলায় বলল, চুপচাপ এখানে বসে থাকবে, এক পাউন্ড নড়বে না। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে নিচে যাব। কিন্তু কেন? আমি এখন গেলে কি হবে? কিচ্ছু হবে না, আমি বলেছি তাই চুপচাপ বসে থাকবে। বললাম তো আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে নিচে যাব। মায়া দুই পা বিছানায় তুলে বাবু হয়ে বসে। বিড়বিড় করে মুখ বেঁকিয়ে বলল, গম্ভীর মুখ হুলো বিড়াল। ধ্যাৎ, এভাবে চুপচাপ একা একা বসে থাকা ভালো লাগে? মায়া বিড়বিড় করে বললেও আরমানের কানে ঠিকই গেছে ওর কথাগুলো। এই তো এখানে আমার ল্যাপটপ মোবাইল দুইটাই আছে, নিয়ে যা ইচ্ছা করতে পারো। মায়া চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো। যা ইচ্ছে তাই? আরমান ভ্রু কুচকে বলল। কে দুষ্টামি বুদ্ধি আসছো এই ছোট্ট মাথায়? মায়া দাঁত বের করে হেসে বলল, বেশি কিছু না, ভাবছি আপনার বিজনেসে ইম্পর্টেন্ট ইমেইলগুলোর রিপ্লাই দেব। এই যেমন আমি আরিয়ান, সরি সরি এই যেমন আমি আরমান শাহরিয়ার এখন বউ নিয়ে ব্যস্ত, তাই দয়া করে এখন কেউ আমায় ডিস্টার্ব করবেন না। আর একজনকে বলবো, আপনাদের সাথে করা সমস্ত ডিল আমি ক্যান্সেল করলাম বউয়ের কথায়। আমার বউ হচ্ছে আমার জীবন, বউয়ের কথা শেষ কথা। তাই এখন সমস্ত কাজ বাদ দিয়ে বউকে নিয়ে টাইম স্পেন্ড করুন। আপনারাও বউ নিয়ে খুশি থাকুন, আর আমাকেও খুশি থাকতে দিন। আরমান মায়ের কথায় হালকা করে চাটি মেরে বলল, এই ছোট্ট মাথায় এত কুবুদ্ধি আসে কিভাবে? হ্যাঁ, আগে তো তুমি এমন দুষ্ট ছিলে না। মায়া ঠোঁট ফুলিয়ে মাথায় আরমানের চাটি মারা জায়গাটায় হাত দিয়ে বলল। এ আপনি আমায় মারলেন? বধূ নির্যাতনের মামলা দেব কিন্তু। আরমান ওয়ার্ড্রপ থেকে টাওয়েল বের করে গলায় ঝুলিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, দিতে পারো যদি তুমি তোমার গম্ভীর সাহেবকে হাজতে দেখতে চাও, আর এমএলএ রিপিলেও করতে পারো যদি চাও তোমার হাজবেন্ডের বিজনেস ডুবে যাক। কথাটা বলেই আরমান ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে মায়া বিরক্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল আরমানের ফোনটা হাতে নিয়ে। ফোন অন করতে পাসওয়ার্ড চাইলো। মায়া কোনো কিছু না ভেবে লিখে দিল মায়াবতী। আর প্রত্যাশিতভাবেই ফোনটা আনলক হয়ে গেল। তবে ফোনের ওয়ালপেপারে সেট থাকা ছবিটা দেখে অবাক হলো। ছবিটা ওর আর আরমানের, কিন্তু ও জানে না কখন কিভাবে তোলা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মায়ার পরনে কালো শাড়ি, জুয়েলারিও ম্যাচিং, আর আরমানের পরনে কালো স্যুট। মায়া আরমানের একটা হাতের উপর পড়ে আছে, আর আরমান মায়ার মুখের কাছে ঝুঁকে আছে। ছবিটা দেখে বোঝা যাচ্ছে
কোনো একটা ইভেন্টে ডান্সের স্টেপ। এটা দুজনকেই খুব সুন্দর মানিয়েছে, একদম ম্যাচিং ড্রেসে বেস্ট কাপল। মায়া গ্যালারিতে চলে গেল ছবি দেখার জন্যে। আর গ্যালারিতেও নিজের অনেক ছবি দেখতে পেল, বেশিরভাগ ছবি মায়ার অজান্তে তোলা। তার ছবিগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা ছবি এমন, মায়া অফিসে নিজের কেবিনে বসে একজনকে তার কাজ বোঝাচ্ছে, সেই ফাঁকের মুখের সামনের পড়া চুলগুলো বিরক্তি নিয়ে হাতের আঙ্গুল দিয়ে কানের পিঠে গুচ্ছে। ঠিক সেই সময় ছবিটা তোলা হয়েছে, তবে কাচের দেয়ালের এপার থেকে। এই ধরনের আরও অনেক ছবি আছে। ছবি দেখতে দেখতে কতটা সময় পেরিয়ে গেছে খেয়াল নেই মায়ার। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে ঘুরে তাকালো, আর তাকাতেই ওর দৃষ্টি আরমানের উপরে থমকে গেল। হা করে বোকা চোখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আরমান ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে অর্ধনগ্ন অবস্থায়, কোমরে শুধু একটা টাওয়েল পেঁচানো, শরীরের বাকি অংশ দৃশ্যমান। আর একটা টাওয়েল গলায় ঝুলানো, শরীর মাথা এখনো ভিজে, মুছেনি হয়তো। লোমহীন বুকে পানির ফোঁটাগুলো মুক্তোর দানার মতো জলজল করছে। আরমান ধীরে ধীরে এগিয়ে এলো মায়ার একদম কাছে। মায়া তখনও বিছানার একপাশে চিত হয়ে শুয়ে আছে। হাতে থাকা ফোনটা কখন যে বিছানায় নামিয়ে রেখেছে তার খেয়াল নেই ওর। আরমান মায়ার কাঁধের দুই পাশে দুই হাত বিছানায় রেখে একদম মায়ার মুখের কাছে মুখ নিয়ে ঝুঁকে এলো। আরমানের চুলের পানি টপ টপ করে মায়ের মুখে পড়ে মুখ ভিজিয়ে দিচ্ছে। মায়া তখনও আরমানের নগ্ন বুকের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলেছে। আরমান নেশাক্ত কণ্ঠে ফিস ফিস আওয়াজে বলল, জান, এইভাবে তাকিয়ে থাকলে নিজেকে কন্ট্রোল করবে কিভাবে বলো? জানি তোমার হাজবেন্ড ভীষণ হ্যান্ডসাম, তাই বলে তাকে এভাবে চোখ দিয়ে গেলে খাবে? কথাটা বলেই আরমান ওর মাথাটা ঝাঁকিয়ে দিল। ওর চুল থেকে অনেকগুলো পানির ফোঁটা মায়ার মুখে পড়ল। আরমানের এমন কথায় লজ্জা পেয়ে নাকি চুলের পানি চোখে পড়ায় মায়ার সাথে সাথে চোখ বন্ধ করে নিল, তা আরমানের জানা নেই। মায়ার শ্বাস প্রশ্বাসের গতি ভীষণভাবে বেড়ে গেছে, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। মায়ার হালকা গোলাপের পাপড়ির ন্যায় অধরে আরমানের চুলের এক বিন্দু পানি ভীষণভাবে আকর্ষিত করছে আরমানকে। একটা শুকনো ঢোক গেল আরমান, না আর নিজেকে ধরে রাখতে পারল না। অজানা এক মোহের বশে ধীরে ধীরে নিজের দুই পুরুষালী ঠোঁট দিয়ে মায়ার নরম অধর আবদ্ধ করে নিল। হঠাৎই কেঁপে উঠল মায়া, কিন্তু বাধা দিল না আরমানকে। যেন এই স্পর্শটুকু ওরও প্রয়োজন ছিল বহুদিন ধরে। এই এক তৃষ্ণার্ত পথিকের ন্যায় দীর্ঘ মরুভ্রমণের শেষে হঠাৎ স্বচ্ছ ঝর্ণার কাছে পৌঁছে দেওয়া, যেখানে প্রথম চুমুকে শুকিয়ে যাওয়া প্রাণে ছড়িয়ে পড়ে অনাবিল শান্তি ও এক সীমাহীন তৃপ্তি। বেশ কিছুক্ষণ মায়ের ঠোঁটের মিষ্টি সুধা পান করার পর ধীরে ধীরে নিজের ঠোঁট সরিয়ে নিল আরমান। মায়ের চোখ তখনও বন্ধ, চোখের পাপড়িগুলো তিত্তির করে কাঁপছে। লজ্জায় দুই গালে লাল আভা ছড়িয়ে পড়েছে। আরমান তখনও ঝুঁকে আছে মায়ের উপর, এক দৃষ্টিতে তাকিয়ে মায়ের মুখের দিকে। এরপর হঠাৎই আরমান উঠে পড়ল, তারপর দুই হাত দিয়ে মায়াকেও এক ঝটকায় উঠিয়ে বসিয়ে দিল। মায়ের নিজেকে ধাতস্থ করার সময়টুকু দিল না আরমান। মায়া পিটপিট করে চাইল আরমানের দিকে। আরমান নিজের গলা থেকে টাওয়েলটা নিয়ে মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও, বউয়ের দায়িত্ব পালন করা শুরু করো। ভেজা চুলগুলো মুছে দাও। আমার বই গেছে আপনার বউয়ের দায়িত্ব পালন করতে। কাল রাতেই তো বললাম আপনার সাথে আমার বিয়ের কোনো কথা মনে নেই আমার। তাহলে আমি আপনার বউ কিভাবে হলাম? আরমান বেডের কাছে দাঁড়িয়ে আছে, মায়া বেডের একপাশে বসে আছে। আরমান মায়ের কাছে কিছুটা ঝুঁকে বলল, তাই বুঝি? একটু আগে আমার ইমেলগুলোর রিপ্লাই কি কি বলবে বলেছিলে যেন? আর এখন যেটা হলো, তুমি কি চাও সেটা? আরমানকে আর বলতে দিল না মায়া। ওর কথা শেষ হওয়ার আগেই বিছানায় হাঁটুতে ভর দিয়ে ঠাড়ো হয়ে উঠে একটা হাত আরমানের মাথার পিছনে দিয়ে আরেকটা হাত দিয়ে মুখ চেপে ধরলো। আরমান তাকালো মায়ার চোখের দিকে, মায়াও কিছুক্ষণ চেয়ে রইল আরমানের চোখের দিকে। এরপর ধীরে ধীরে হাত সরিয়ে নিয়ে বেড থেকে টাওয়েলটা নিয়ে চুপচাপ আরমানের মাথা মুছতে শুরু করলো। আরমান বাঁকা হেসে বলল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কীভাবে বাঁকা করতে হয়, তাই এই আরমান সাজার খুব ভালো করে জানে। আরমানের এমন কথায় মায়া মুখে কিছু না বলে মুখ বাঁকিয়ে আরো জোরে জোরে চুল মুছতে শুরু করলো। আরে মায়াবতী, কি করছো? মাথার সামনের দিক থেকে পেছন দিকে ঘুরে যাবে মনে হচ্ছে তো। মায়া থেমে গেল, আরমানের মাথা থেকে টাওয়েল সরিয়ে নিল, বলল, নিন, হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ড্রেস পরে রেডি হয়ে নিন, নিচে যাব তো, অনেক দেরি হয়ে গেছে। আরমান মাথাটা একবার নিচু করে বলল। জো হুকুম বেগম সাহেবা। আরমানের কথা বলার ধরন দেখে মায়া হেসে ফেলল। আরমানও মৃদু হাসলো, এগিয়ে গেল ওয়ার্ড্রোপের দিকে পোশাক বের করার উদ্দেশ্যে। মায়ার এমন হাসি মাখা মুখ ও হৃদয়ের প্রশান্তির হাওয়া বয়ে দিচ্ছে। মায়াকে নিয়ে ছোট ছোট খুনসুটি ময় দিনগুলোর জন্য কত যে অপেক্ষা করেছে তার হিসাব নেই। কত রাত নির্ঘুম কাটিয়েছে এই দিনগুলো, স্বপ্ন সাজিয়েছে মনের ক্যানভাসে, আর সেই স্বপ্ন কল্পনাগুলো আজ বাস্তবে রূপান্তরিত হচ্ছে। এই অনুভূতি কাউকে বলে বোঝানোর মতো নয়। আরমান পোশাক পরতে পরতে মায়াকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মায়াবতী, আসিফ কি তোমায় কিছু বলেছিল? মায়া স্বাভাবিকভাবে বলল। হুম, বলছিল তো। আরমান ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি বলেছিল? সে অনেক কথা, পরে বলবো। না, এখনই বলো, কি বলেছিল? উফ, আপনারা অনেক জেদি একটা মানুষ। বলছি ওয়েট, মনে করতে দিন তো।
এরপর মায়া ধীরে ধীরে তখনকার ওর আর অফিসের সমস্ত কথোপকথন খুলে বলল। আরমানের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। হুম, আসিফ তো তাকে ঠিকই বলেছে। আমি যে তোমাকে সব কথা এবং ঘটনা সত্যি বলেছি, এটা কিভাবে বিশ্বাস করে নিল? মিথ্যে তো হতে পারে। আপনার বলা কথাগুলো আমার মস্তিষ্ক বিশ্বাস করতে চায়নি, কারণ সেখানে শুধুই শূন্যতা বিরাজ করছে, কোনো স্মৃতির অস্তিত্বই নেই। কিন্তু আমার মন, আমার হৃদয় সেগুলো নিঃশব্দে বিশ্বাস করে নিয়েছে, কারণ আপনার কথা ছিল সেই অনুভূতির ছোঁয়া, যা আমার ভেতরের অনুভূতির সঙ্গে মিশে গিয়ে এক হয়ে গেছে, যা স্মৃতির চেয়েও গভীর। মায়ের বলা কথাগুলো শুনে আরমান প্রতি উত্তরে কিছু বলার মতো খুঁজে পেল না। হৃদয়ে ছুঁয়ে গেল ওর বলা কথাগুলো। বেডে বসে থাকা মায়ের কাছে এগিয়ে এসে আলতো ঠোঁটের ছোঁয়ায় কপালে এঁকে দিল স্নেহের পরশ। এরপর আরমান নরম গলায় বলল, আচ্ছা শোনো, আসিফের থেকে দূরে থাকবে সব সময়। আমি যেন না দেখি ওর সাথে কথা বলতে। ও কথা বলতে চাইলে ওকে ইগনোর করবে, বুঝেছ? কিন্তু কেন? উনি তো খুব ভালো মনের একটা মানুষ। তবে হ্যাঁ, ওনার বলা কথাগুলো একটু কেমন যেন। আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের পাশে বসে বলল, জানো মায়া, তুমি না স্মৃতি হারানোর আগে অনেকটা অন্যরকম ছিলে। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, কথার মধ্যে দৃঢ়তা, একেবারে শক্তভক্ত, আত্মবিশ্বাসে ভরপুর, এক কঠিন নারী। আমি ডান দিকে যেতে বললে তুমি বাঁ দিকে যেতে, আমার প্রতিটা কথার দৃঢ়ভাবে উত্তর দিতে। আর এখন একেবারে সহজ সরল বোকাচোকা হয়ে গেছো। সবার মনের পেঁয়াজ বোঝানোর মতো ক্ষমতা তোমার এখন নেই। তাই শুধু এতটুকুই জেনে রাখো, আসিফ তোমাকে বলেছে না যে তোমার সাথে ওর আগে বন্ধুত্ব সম্পর্ক ছিল? ওটা একেবারেই মিথ্যা। ওর সাথে তোমার পরিচয় ছিল তোমার আমার অ্যাক্সিডেন্টের দিকের আগে। তার আগে ও লন্ডনে ছিল, আমাদের বিয়ে উপলক্ষে এসেছিল। ও তোমার সাথে মিশতে চাইতো, কথা বলতে চাইতো, আর তুমি তখন ওকে ইগনোর করতে। ও তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু তুমি তার সুযোগ দেওনি। ও আচ্ছা, বুঝেছি। তার জন্যেই উনি আবারও মিথ্যে বলে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছে। আচ্ছা, আমার সাথে বন্ধুত্ব করে ওনার লাভটা কি? আরমান মায়ের কথা শুনে আবারও একটা দীর্ঘশ্বাস ছাড়লো। মেয়েটা সত্যি আগে থেকে অনেকটা অবুঝ হয়ে গেছে। আরমান মায়ার এক গালে হাত রেখে বলল, বললাম না, তুমি এখন অনেকটা সহজ সরল বোকাশোকা হয়ে গেছো। অন্যের মনের প্যাঁচ বোঝানোর ক্ষমতা তোমার নেই, বুঝতেও হবে না তোমার। আমি আসি তো, সব কিছু সামলে নেব। শুধু আমি যেগুলো বলি সেগুলো মাথায় রেখো। যেটা বারণ করেছি সেটা ভুলেও করবে না, ঠিক আছে? মায়া মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমিও মোটেও সহজ সরল বোকাশোকা মেয়ে নই, যথেষ্ট চালাক। দেখলেন না অফিসে কেমন ওই কাচের দেয়ালটা দেখেই বুঝে গেলাম আপনি আপনার জীবনে স্পেশাল মানুষটাকে স্পেশাল ভাবে দেখার জন্যই ওই স্পেশাল কেবিনটা বানিয়েছেন, আর সেই কেবিন দিয়েছিলেনও স্পেশাল মানুষকে। আচ্ছা তাই বুঝি। আর তোমার ভাবনা অনুযায়ী সেই স্পেশাল মানুষটি কে ছিল? রাতে পুরো ঘটনা আবির আমাকে জানিয়েছে। হুম, তুমি এতটাই চালাক যে তার জন্য ভেবেছিলে বাড়িতে বউ রেখে আমি গার্লফ্রেন্ড নিয়ে করছি, তাই না? মায়া ওর জিভ কাটলো, আমতা আমতা করে বলল, ওই ভাবনাতে আমার কি দোষ? হ্যাঁ, আয়ান ভাই এই তো বলেছিল ওই কেবিন আপনার হেড ডিজাইনার দিশানা ফিশা নামের কারোর ছিল। আমি কি করতাম? জানতাম নাকি যে ওই হেড ডিজাইনার আমি নিজেই ছিলাম? আরমান মাথা নাড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল। হুম, তাই তো। তোমার কি দোষ? সব দোষ তো ওই আয়ানের। হুম। এরপর মায়া কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে উঠল, এই যা, আমার পিকনিক দেখ কত দেরি হয়ে গেল আপনার সাথে কথা বলতে বলতে। খেয়ালই নেই আমার, তাড়াতাড়ি চলুন তো। বলেই মায়া তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো নিচে যাওয়ার জন্য। আরমানও বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মায়ার হাত টেনে ধরলো, যার কারণে বিরক্ত হয়ে মায়া পিছনে ঘুরে জিজ্ঞাসা করলো, আবার কি হলো? কি বলেছি মনে আছে তো? আসিফের থেকে একদম দূরে থাকবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। দয়া করে এবার তো চলুন। হ্যাঁ চলো। এরপর আরমান একটা দুষ্ট হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা মায়া, বলছি তুমি তো এখন শাড়ি পরে আসো, হাঁটতে পারবে তো? মায়া ঝটকায় আরমানের থেকে দূরে সরে গিয়ে বলল, এই একদম না, আর নয়, আমি বেশ হাঁটতে পারবো, শুধু কাছে আসা ধান্দা। হ্যাঁ। বলেই মায়া দরজা খুলে বেরিয়ে গেল। আরমান মৃদু হাসলো। এরপর বড় বড় পা ফেলে এগিয়ে গেল মায়ার কাছে। মায়ার ছোট্ট নরম হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় ধরে হাঁটা শুরু করলো। মায়া বিরক্ত হয়ে বলল, উফ, বাচ্চা নই আমি যে হাত না ধরলে পড়ে যাব। হুম, তুমি তো আমার কাছে বাচ্চাই, গনে গনে 8 বছরের ছোট একটা আমার থেকে। আমার বউ, আমার বাচ্চা বউ, পিচ্ছি মায়াবতী। এইভাবে সারা জীবন তোমার হাত ধরে আগলে রাখতে চাই।
আরমান আর মায়া একসাথে নিচে নামতেই বাগানের অবস্থা দেখে মায়া থমকে দাঁড়ালো। কিছুক্ষণ সে হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারলো না। চারিপাশ একেবারে লণ্ডভণ্ড, মনে হচ্ছে রান্নার বদলে যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। আয়ানকে আলুর খোসা ছাড়াতে দেওয়া হয়েছিল, কিন্তু জীবনে কোনোদিন এমন কাজ করেনি সে। ফলে খোসার সাথে অর্ধেক আলুও বাদ দিয়ে ফেলে দিচ্ছে। এক একটা আলু যেন চিকন হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। মায়া অবাক হয়ে তাকিয়ে বলল, আরে আয়ান ভাইয়া, তুমি আলুর খোসা ছাড়াচ্ছ নাকি আলুর জানাজা পড়াচ্ছ, কোনটা? হ্যাঁ। আয়ান মাথা চুলকে হেসে বলল, ভাবিমণি, তুমি এসে গেছো। আমরা ভাবলাম হয়তো রান্না শেষ হওয়ার পর তোমাদের দর্শন পাবো। আর এই আলুর কথা বলছো, শোনো, শিল্পকর্ম তো আর একদিনে শেখা যায় না। দেখছো না আমি মডার্ন আর্ট করেছি। তো এদিকে আসিফের হাতে দেওয়া হয়েছিল পেঁয়াজ কাটার কাজ। পেঁয়াজের ঝাঁজে চোখের জলে নাকের জলের অবস্থা বেহাল। ছুরি নেমে 2 হাত দিয়ে চোখের পানি মুছে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমি কি রান্নায় হেল্প করতে বসেছি, নাকি নিজের জন্য আজীবন ধুক ভরা কাহিনী লিখতে বসেছি? এগুলো পেঁয়াজ নাকি আমার শত্রু, বুঝলাম না। আহ, আমার চোখ জ্বলে যাচ্ছে। সামিরা হেসে বলল, খুব শখ না রান্নায় হেল্প করা? করো, আরো হেল্প করো। আমি তো তোমাকে ভালো কাজে দিয়েছিলাম আগে, শুনলে না আমার কথা? মনে রেখো, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। যদিও আমি গরিব না, বড়লোক বাপের বেটি। এদিকে আবিরের হাতে দেওয়া হয়েছিল ভিজিয়ে রাখা চাল ফুটন্ত পানিতে দেওয়ার দায়িত্ব। পানি থেকে ভাপ উঠছে দেখে ও হাতটা একটু উপরে তুলে মাঝারি সাইজের বাটিতে চাল তুলে হাঁড়িতে ঢালার চেষ্টা করছিল, কিন্তু বেশ কিছুটা ওপর থেকে ঢালার ফলে গরম পানি ছিটকে হাতে পায়ে এসে লাগলো। ও মা গো, বাবা গো, পুড়ে গেলাম, আমি শেষ। ও আল্লাহ, কে বাঁচাও আমায়। চিৎকার করতে করতে লাফাতে লাফাতে সে হাত থেকে চালের বাটিটাও ফেলে দিল। লাফাতে লাফাতে আবির একেবারে সোজা গিয়ে পা ডুবালো আলু রাখা গামলার ভিতরে। ব্যাস, গামলা উল্টে আলু সহ আলুর পানি গিয়ে বন্যার মতো পাশে রাখা আদা রসুন বাটার মশলার উপর হামলে পড়লো। মুহূর্তে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। হেই ব্রো, কি করলে এটা? বলে আয়ান লাফিয়ে উঠল। আবির অসহায় মুখ করে তাকালো। মায়া অবাক হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কাদো কাদো ভাব। মনে হচ্ছে আরেকটু পরে কেঁদে দেবে মেয়েটা। মাইশা নিজের কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, এরা রান্নায় হেল্প করছে নাকি পিকনিকের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে? আয়ান আর আসিফ ওখানে বাবু হয়ে বসে থাকায় ওরাও কিছুটা ভিজে গেল আলুর পানিতে। ওরা উঠে দাঁড়াতেই ওদের কোমরের নিচে মানে প্যান্ট থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। সামিরা কিছুটা দূরেই বসেছিল একটা চেয়ারে। হাসতে হাসতে ওর গড়াগড়ি খাওয়ার অবস্থা। হাসতে হাসতেই বলল, আয়ান ভাইয়া, আসিফ ভাইয়া, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা প্যান্টে হিসু করে দিয়েছো। কথাটা বলেই আবারও হেসে কুটি কুটি সামিরা। ওর কথা শুনে মাইশাও মুখ চেপে হেসে ফেললো। এদিকে আসিফ আর আয়ান রাগে চোখে একবার আবিরের দিকে তাকাচ্ছে তো একবার সামিরার দিকে তাকাচ্ছে। আরমান ঠোঁট কামড়ে হাসি চেপে গিয়ে গম্ভীর সুরে বলল, তাহলে বুঝলাম, আজকের পিকনিকে আমরা আলু বাটা মশলা, পেঁয়াজ, চাল আর চিকেনের স্যুপ খাবো। ওকে? আরমানের এমন কথায় মায়া এবার সত্যি সত্যি আওয়াজ করে কান্না শুরু করলো। সবাই থতমত খেয়ে গেল মায়ার কান্নায়, তার মধ্যে আরমানও বাদ গেল না। আরে তুমি কাঁদছো কেন? মায়া কাঁদতে কাঁদতেই বলল। দিল, আমার শখের পিকনিকের 12টা বাজিয়ে দিল। আরমান মায়াকে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এইসবের কি দরকার ছিল বলো তো? রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবার নিয়ে আনলেই তো পারতে। তোমার যা ইচ্ছে সব পেয়ে যেতে সেখানে। কাঁদতে কাঁদতে হঠাৎ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল মায়া, হ্যাঁ, আপনি তো কোটিপতি মানুষ। এসি রুমে পায়ের উপর পা তুলে বসে অর্ডার করবেন যেটা, সেটাই পেয়ে যাবেন। তাই এইভাবে নিজ হাতে রান্না করে সবাই মিলে পিকনিক করার যে আনন্দ, সেটার মূল্যটা আপনি বুঝবেন কি করে? বুঝবেনই তো না। আরমান একটা দীর্ঘশ্বাস ছিল। বাড়ির কেয়ারটেকার রহিমা খালা আর রহিমা খালার স্বামীকে ডেকে সবকিছু পরিষ্কার করে আবার নতুন করে আয়োজন করতে বলল। শাস্তিস্বরূপ আবিরকে দিয়ে পরিষ্কার করালো। এরপর নিজের দাঁড়িয়ে থেকে সবকিছু আবার নতুন করে আয়োজন করলো। আরমান হেল্প করছে মায়াকে। মায়া খুশি মনে আবারও কাজে লেগে গেল। এইবার আর আবির, আয়ান, আসিফ কাউকে কোনো কিছুতে হাত দিতে দেয়নি। মায়া, রুবি, মাইশা, রহিমা খালা ওরা সবাই মিলে করছে। বাকি ছেলেগুলো বসে বসে দেখছে। প্রায় 3টার দিকে মায়ার রান্না করা শেষ হলো। ঘেমে নিয়ে একাকার অবস্থা। সেই থেকে আরমান মায়াকে একবারের জন্য চোখের আড়াল হতে দেয়নি। ছায়ার মতো মায়ার পাশে থেকেছে। মায়া বলেছে এই গরমের মধ্যে না থেকে দূরে গিয়ে বসতে, কিন্তু আরমান তা শুনেনি। মায়ের হাতে হাতে সবকিছু এগিয়ে দিয়ে মায়াকে হেল্প করেছে। সাথে মাইশা, রুবি তো ছিলই। এখন মায়া বিরিয়ানি দমে বসে সালাড রেডি করতে বসেছে। পাশে আরমান বসে আছে আর বাকি সবাই আশেপাশে বসে আছে। আসিফ চোখ বন্ধ করে খুব জোরে শ্বাস টেনে বিরিয়ানির ঘ্রাণ শুকে বলল, আহ, অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আর কতক্ষণ লাগবে মায়া? বিরিয়ানির ঘ্রাণে খিদে দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে আমার। তোর খিদে বেড়ে গিয়েছে, আর আমার পেটে ইঁদুর ছুঁচো সব যুদ্ধ শুরু করে দিয়েছে। সেই যুদ্ধে ইঁদুর ছুঁচো শহীদ হয়ে মারা গিয়ে পেটের মধ্যে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ছি, কি গন্ধ! সামিরা নাক সিটকে বলল শেষের কথাটা। আবির দাঁত মুখ খিচিয়ে বলল, শামুকের বাচ্চা শামুক, তুই চুপ থাক।
তোকে তো আমি বড় দেখে নেব, এখনো সে প্রতিশোধ নেওয়া বাকি আছে। সামিরা মুখে কিছু না বলে ভেঙচি কাটলো। মায়া আসিফের কথায় কোনো রিপ্লাই না দিয়ে আশেপাশে থাকা আরমানের দিকে তাকালো। আরমান ওর দিকে তাকিয়ে আছে শান্ত চোখে। নিচে আসার পর থেকে আসিফ অনেকবার চেষ্টা করেছে মায়ার সাথে কথা বলার, কিন্তু মায়া ইগনোর করেছে আসিফকে। এই তো ভাইয়া, সব তো হয়েই গেছে। সবাই ফ্রেশ হয়ে আসুন, তার মধ্যে সব রেডি হয়ে যাবে, তাই না মায়া? হুম আপু, যান সবাই ফ্রেশ হয়ে আসুন। আরমান অবাক গলায় বলল, ফ্রেশ হয়ে আসবো মানে? খাবো কোথায়? এই ফাঁকার মধ্যে? হ্যাঁ অবশ্যই, তাছাড়া আবার কোথায় যাব? বাগানে মাদুর পেতে বসে সবাই একসাথে খাবো, এটাই তো মজা। হোয়াট? এখানে এইভাবে খেতে হবে? আরে চেয়ার টেবিলের ব্যবস্থা করে অন্তত। মায়া বিরক্ত হলো প্রচন্ড। এ আপনি এমন কেন? হ্যাঁ যান, আপনাকে খেতে হবে না, আমরা সবাই এখানে খাবো, আর আপনি বাড়ির ভিতর ডাইনিং টেবিলে বসে খাবেন। হয়েছে, শান্তি। আরে আমি কখন বললাম যে আমি আলাদা খাবো বাড়ির ভিতর? জাস্ট বললাম এখানে একটা টেবিল চেয়ারের ব্যবস্থা করি। না, অত ভালো আপনাকে করতে হবে না, কোনো চেয়ার টেবিল লাগবে না আমাদের, বুঝেছেন? আরমান অসহায় ভঙ্গিতে মাথা নাড়ালো। এরপর মায়া মাইশাকে উদ্দেশ্য করে বলল, আপু, বাড়ির পেছন দিকে কলা গাছ দেখেছি আমি, সেখান থেকে কলা পাতা নিয়ে আসার ব্যবস্থা। কিন্তু মায়াবতী, কলা পাতা? মায়া আরমানের দিকে তাকাতে আরমান থেমে গেল। কথা শেষ না করে মায়া ভ্রুকুচকে বলল, কি হলো, থেমে গেলেন কেন? বলুন কি বলতে যাচ্ছিলেন। না কিচ্ছু না, থাক, তুমি তোমার কাজ চালিয়ে যাও। মায়া মাইশার দিকে ঘুরে বলল, তুমি তো আবার একা পারবে না আপু। আয়ন ভাইয়া, তুমি যাও তো আপুর সাথে। কিন্তু ভাবি, মনি কলা পাতা দিয়ে কী করবে? মায়া প্রচন্ড রেগে গেল এবার। বিদেশে কত বছর থেকে এলে তুমি? আয়ান নিজের প্রশ্নের উত্তরের বদলে অন্য প্রশ্ন শুনে বোকা গলায় বলল, 4 বছর। 4 বছর বিদেশে থেকে খুব স্মার্ট হয়ে গেছো না? বিদেশে গিয়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে? এদেশে যে বাচ্চা থেকে বুড়ো হলে আর পিকনিকে কলা পাতা দিয়ে কি করে জানো না? স্মার্টগিরি দেখাও আমাদের সামনে। মায়ার ঝাড়ি খেয়ে মুখ লটকে ফেলে আয়ান। আবির ফিসফিস করে আয়ানের কানে বলে, কড়াই তেতে আছে ব্রো, এই সময় পানি ছেড়ে দিলেই ছ্যাক করে উঠবে, তাই সাবধান। আয়ান কিছু না বলে এগিয়ে গেল বাড়ির পেছন দিকে। ইতিমধ্যে মাইশা সেখানে চলে গেছে। মাইশা কলা গাছের নিচে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। ও চলে তো এলো, কিন্তু এবার কলা পাতা পারবে কি করে? কারণ ভালো এবং কচি কলা পাতাগুলো গাছের ডগে অনেকটা উপরে আছে, যদিও গাছগুলো খুব একটা বড় নয়, কিন্তু তবুও নাগালের বাইরে। আয়ানও এসে দাঁড়ালো ওখানে। মাইশাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হলো। মুখে কিছু না বলে নিচের দিকে থাকা মাঝে মাঝে ফেটে ও নষ্ট হয়ে যাওয়া কলা পাতার ডাল ভাঙতে শুরু করলো। আরে আরে, এগুলো ভাঙছেন কেন? আয়ান ভ্রুকুচকে বিরক্তিকর কণ্ঠে বলল। তাহলে কোনগুলো ভাঙবো? মাইশা কপাল চাপড়ে বলল। আপনি আদেও জানেন এই কলাপাতা দিয়ে কি করবে মায়া? আয়ানের মাইশার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, কিন্তু তবুও কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করলো। কি করবে? মাইশা অবাক গলায় বলল। সত্যিই জানেন না আপনি? আয়ান বিরক্ত হয়ে পড়ল। জানলে কি আর জিজ্ঞাসা করি? খাওয়া হবে এই কলাপাতা দিয়ে, মানে প্লেটের বদলে এই কলাপাতা দিয়ে খাবো আমরা। আপনি কি কখনো দেখেননি কলাপাতা দিয়ে খেতে? ইন্টারনেটের ছবি দেখেছি। হ্যাঁ, হিন্দু ধর্মে এই কলা পাতা দিয়ে খেতে দেওয়া হয় পুজোতে, কিন্তু আমি বুঝতে পারিনি যে ভাবি মনেও এই ব্যবস্থা করবে। বেশ ইন্টারেস্টিং তো ব্যাপারটা। হ্যাঁ, গ্রামে থাকতে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন এইভাবে মাঠে পিকনিক করতাম আর কলাপাতা দিয়েই খেতাম। তখনই শোনা গেল আবিরের কণ্ঠ। আরে তোরা মেয়ে বিবি এখানে গল্প করছিস কলা পাতা না পেরে? আবিরের কথায় আয়ান ওর দিকে রাগি চোখে তাকালো। আবির সেদিকে কোনো পাত্তা দিল না। মাইশা অসহায় গলায় বলল। কিভাবে পড়বো, অনেক উঁচুতে আছে তো, নাগাল পাওয়া মুশকিল। মাইশা, এক কাজ করো, আয়ানকে কলা গাছে উঠিয়ে দাও। আয়ান মুখ বেঁকিয়ে বলল। আমাকে অতটা বোকা ভেবো না ব্রো, আমি খুব ভালো করে জানি কলা গাছে ওঠা যায় না। তাহলে মাইশাকে কোলে তুলে ধর, তাহলে তো নাগাল পাওয়া যাবে। আয়ান একবার তাকালো মাইশার দিকে। মাইশা লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। আয়ান এক কথায় জবাব দিল। আমি পারবো না। আয়ানের এমন জবাবে মাইশার মুখটা ছোট হয়ে গেল। আবির দুষ্টু হেসে বলল। আচ্ছা, তাহলে আমি কোলে তুলেছি ওকে। মাইশা এসো, আমি তোমাকে তুলছি আর তুমি পারবে। মাইশা দ্বিধায় পড়ে গেল, আমতা আমতা শুরু করলো। ভাইয়া, ইয়ে মানে। আবির এগিয়ে আসছিল মাইশার দিকে, কিন্তু আচমকা আয়ান 2 হাত দিয়ে মাইশার পেট জড়িয়ে ধরে উপরে তুলল। আয়ানের ছোঁয়ায় কেঁপে উঠল মাইশা। ওদের রিলেশন 3 বছরের থাকলেও জীবনে প্রথম কাছে আসা। আবির একটা বাঁকা হাসি দিয়ে বলল। কি হলো? এই না তুই বললি উঠাতে পারবি না মাইশাকে? আয়ান দাঁত কিরমির করে বলল। চুপ থাকো ব্রো, এতই যদি কাউকে কোলে তোলার ইচ্ছে তাহলে বিয়ে করে নাও, বয়সটা তো আর কম হলো না। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাটকীয় ভঙ্গিতে বলল। আমার দুঃখটা তুই বুঝলি রে ভাই, আমার না হওয়া বউটা যদি একটু বুঝতো
তাহলে কি আর বিয়ে না করে এইভাবে সিঙ্গেল ঘুরে বেড়াতাম? আয়ান আবিরের কথায় পাত্তা না দিয়ে মাইশাকে ধমকে উঠল। তুমি এভাবে স্ট্যাচু হয়ে আছো কেন? তাড়াতাড়ি পারো। কতক্ষণ ধরে রাখবো এভাবে? মাইশা আয়ানের ধমকে নিজের ঘর থেকে বেরিয়ে এলো যেন। ও তাড়াতাড়ি হাত বাড়িয়ে কলা পাতার ডাল ধরে টানাটানি শুরু করলো। বেশ কিছুটা শক্ত হওয়ায় ভাঙছে না, কিন্তু মাইশা তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে মাইশা খুব বেশি নড়াচড়া করায় আয়ানের তুলে ধরে রাখতে অসুবিধা হচ্ছে। আরে এভাবে এত নড়ছো কেন? পড়ে যাবো তো। কলা পাতা পারছো নাকি কলা পাতার সাথে যুদ্ধ শুরু করেছো? নিজেও পড়বে, আমাকেও ফেলাবে? তখনই শোনা গেল রুবির কণ্ঠ। জানতাম এই অবস্থাই হবে। এইটা নাও আপু, আর এক চোট মারো, দেখো কেটে যাবে। রুবির হাতে একটা মাঝারি সাইজের দা। এটা আবার কোথায় পেলে তুমি? রহিমা খালার থেকে নিয়ে এসেছি। সবাই ফ্রেশ হয়ে এসে বাগানে মাদুর পেতে গোল হয়ে বসেছে। এই বাড়ির দারোয়ান রহিমা খালাও তার স্বামী ও বাদ যায়নি, তাদেরকেও ডেকে এনেছে। মায়া সবাইকে নিজ হাতে পরিবেশন করলো। মায়া পরিবেশন করা শেষ হতে আরমান মায়াকে উদ্দেশ্য করে বলল, তুমিও বসো, খেয়ে নাও। সবার খাওয়া হয়ে গেলে আমি খেয়ে নিব। তুমি না বললে পিকনিকে সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা? এখন তুমি কেন বাদ যাবে? খেয়ে নাও, সব তো রাখাই আছে, যার যা দরকার পড়বে নিজে নিয়ে নেবে। হ্যাঁ আপু, তুমিও খেতে বসো, না হলে পিকনিকের মানে কি হলো? সবার জোরাজোরিতে মায়াও খেতে বসে গেল আরমানের পাশে। পরের দিন সন্ধ্যায় মায়া শাহরিয়ার ম্যানশনের ড্রয়িং রুমের সোফায় মুখ ভার করে বসে আছে। বাড়ির বড়রাও আছে, সবাই যে যার মতো গল্প করছে। ঠিক তখনই ওখানে উপস্থিত হলো আসিফ। আসিফ মায়াকে মুখ ভার করে বসে থাকতে দেখে সোফায় বসতে বসতে বলল, কি ব্যাপার, মায়ারানীর মুখ বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? আসিফের মা মানে আরমানের ফুপি বলল, আরে দেখো না, আরমান, আবির, আয়ান অফিস থেকে বিকেলে ফিরে এসে কোথায় যেন বেরিয়ে গেছে তাড়াহুড়ো করে। মাইশাকেও নিয়ে গেছে, কিন্তু কোথায় গিয়েছে কাউকে বলে যায়নি। আরমানকে কল করেছিল মায়া কিছুক্ষণ আগে, বলেছে ফিরছি, কিন্তু এখনো আসার নাম নেই। ও আচ্ছা, মায়ারানী মন খারাপ করো না, আরমান নেই তো কি হয়েছে, আমরা সবাই তো আছি। আর ও এমনই, কাউকে কিছু বলে না ঠিক মতো, নিজের যেটা মনে হয় সেটাই করে। মায়ার পাশে বসা সামিরা বলে উঠল, ও ভাইয়া, তুমি একদম আমার বড় ভাইয়ার নামে বদনাম করবে না। এমনিতেই ভাবিমণি চিন্তায় আছে। বদনাম কই করলাম, যেটা সত্যি সেটাই তো বললাম। আর শুধু কি আরমানই তোর ভাইয়া, আমি কেউ না? সেটা কখন বললাম আমি? আরে থাম তোরা, শুরু হয়ে গেল তো তোদের ঝগড়া। আসিফ যাও, আব্বু ফ্রেশ হয়ে নাও, এই তো হসপিটাল থেকে ফিরলে। যাচ্ছি মামিমা, তার আগে তোমাদের সাথে একটু গল্প করি। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। ওরা চলে এসেছে মনে হয়। রুবি দেখো তো। রুবি গেল দরজা খুলে দিতে। একে একে আবির, আয়ান, আরমান, মাইশা প্রবেশ করলো। তবে মাইশা জড়িয়ে ধরে রাখা ব্যক্তিটিকে দেখে অবাক হলো সবাই। বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। রুবি দরজা খুলে দিতে একে একে ভেতরে প্রবেশ করলো আবির, আয়ান, আরমান আর মাইশা। তবে মাইশার বাহুডোরে আবদ্ধ মানুষটিকে দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে গেল সকলে। বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লো সবাই। মাইশা এক হাতে জড়িয়ে ধরে রেখেছে আঞ্জুমা বেগমকে, অথচ এ যেন সেই আগের আঞ্জুমা বেগম নন। শরীরের অর্ধেকের মতো ক্ষীণ হয়ে গেছে, চোখের কোণে জমেছে কালি। মাত্র 2 মাসের ব্যবধানে যেন মানুষটার বয়স দ্বিগুণ বেড়ে গেছে। মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে আছেন তিনি। সামিরা ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে, বুকে মাথা রেখে কাপা গলায় উচ্চারণ করল, ছোট আম্মু। বাক্য শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল কান্নায়। আঞ্জুমা বেগমও কেঁপে ওঠা হাতে জড়িয়ে ধরলেন সামিরাকে। দু চোখ বেয়ে নেমে এলো নীরবশ্রুধারা। আবির তাড়াতাড়ি বলল, শামু, তোর এই ফ্যাচ ফ্যাচে কান্নাকাটি পরে করিস। ছোট আম্মু অসুস্থ, আর গুনাকে বসতে দে। সামিরা ওনার বুক থেকে মাথা তুলে তাড়াতাড়ি চোখের পানি মুছে বলল, হ্যাঁ হ্যাঁ, এসো ছোট আম্মু। কি অবস্থা করেছো নিজের? আরমান দৃঢ় গলায় জানালো, না, এখানে বসার দরকার নেই। মাইশা, সামিরা, ছোট আমাকে রুমে নিয়ে যাও, অনেকটা পথ জার্নি করে এসেছে, রেস্টের দরকার। তারপর রুবিকে উদ্দেশ্য করে বলল, রবি, ছোট আমার জন্য কিছু হালকা খাবারের ব্যবস্থা করো, অনেকক্ষণ খালি পেটে আছে, মেডিসিনও নিতে হবে। ড্রয়িং রুমে বসা আয়ানের আব্বু কিছু বলতে চাইলেন, আরমান, কিন্তু আরমান হাত তুলে ওনাকে থামিয়ে দিল। সামিরা এগিয়ে গেল আঞ্জুমা বেগমকে ধরে। সাবিনা বেগম আঞ্জুমা বেগমকে এগিয়ে এসে ধরলেন আরেক পাশ থেকে। আঞ্জুমা বেগম অসহায় চোখে একবার তাকালেন, তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে রুমে উঠে গেলেন দুজনার ভরসায়। রুমে পৌঁছে তাকে বেডে বসাতে আঞ্জুমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত কিছুর পরেও একবারও কিছু জিজ্ঞাসা করলো না যে? এত সহজে কিভাবে মেনে নিলে? সাবিনা বেগম হালকা হাসলেন,
আমার ছেলের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ও কারণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না। অসহায় চোখে তাকিয়ে রইলেন আঞ্জুমা বেগম। সাবিনা বেগম আবারও বললেন, তুই রেস্ট কর, আমি দেখি রুবিকে হেল্প করি। বলেই উনি রুম থেকে বেরিয়ে গেলেন। সামিরা নিঃশব্দে এসে বসলো তার পাশে। আয়ান রুমে এসে ধীরে ধীরে আঞ্জুমা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর তার কাপা হাতটা নিজের মাথায় টেনে নিল। সামিরাও আয়ানের অনুকরণে মাথা রাখলো ছোট আম্মুর কোলে, অন্য হাতটা নিয়ে রাখলো নিজের মাথায়। আঞ্জুমা বেগম হাসলেন বটে, অথচ সেই হাসি যেন চাপা কষ্টে রূপ নেওয়া এক দীর্ঘশ্বাস। ও তুমি বুঝি একা একা আদর খাবে ছোট আম্মুর থেকে? আর আমি কি বানের জলে ভেসে এসেছি? সামিরা চিৎকার করে উঠল। আয়ান ভাইয়া। বলেই উঠে আয়ানের চুল ধরে ঝাঁকাতে শুরু করলো। আঞ্জুমা বেগম ওদেরকে থামানোর চেষ্টা করছে। আরে থামো তোমরা, আবার সেই আগের মতো চুলোচুলি শুরু করেছিস। ঠিক তখনই বাইরের দরজার কাছ থেকে শোনা গেল ফিক করে হেসে ফেলার শব্দ। মায়া দাঁড়িয়ে আছে দরজার কাছে। মায়া নিজের দিকে ওদেরকে তাকাতে দেখে ধীরে ধীরে ওর মুখের হাসি বিলীন হয়ে গেল। মায়া বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দরজার কাছে। এক অজানা টানে উপরে এসে ছোট আম্মুর রুমের সামনে দাঁড়িয়েছে, কিন্তু ভেতরে যায়নি, দূর থেকেই দেখছিল। কেন জানি মানুষটাকে বড্ড আপন আপন লাগছে ওর, কিন্তু চিনতে পারছে না। তবে ও ধারণা করেছে এটাই আয়ানের আম্মু। আরমানকে সবকিছু বলেছিল, ছোট আম্মুর বিষয়টাও বাদ দেয়নি। কিন্তু কেন জানি ওনার প্রতি মায়ের মনে কোনো রাগ আসছে না, বরং প্রচণ্ড মায়া লাগছে। একটা অজানা টান আসছে ওনার প্রতি। বাড়ির পরিবেশ থমথমে, তাই কাউকেও কিছু জিজ্ঞাসা করতে পারছে না মায়া। আঞ্জুমা বেগম হাতের ইশারায় মায়াকে কাছে ডাকলেন। মায়ের চোখে মুখে দ্বিধার ছাপ। ইতিমধ্যেই সামিরা আয়ানের চুল ছেড়ে দিয়েছে। মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবিমণি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। পেছন থেকে মাইশা মায়ের কাঁধে হাত রেখে বলল, এখানে দাঁড়িয়ে কেন? আয় আমার সাথে। মাইশা মায়ের হাত ধরে টেনে নিয়ে এলো আঞ্জুমা বেগমের কাছে। বলে এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তারপর সামিরা চুলে জোরে টান দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে। সামিরা ব্যথায় শব্দ করে উঠল। তোমাকে আমি পরে দেখে নেব ভাইয়া। আঞ্জুমা বেগম হেসে বললেন, এরা আর জীবনেও শুধরাবে না। মাইশাও মুচকি হাসলো। ও জানে ও রুমে এসেছে, তাই আয়ান বেরিয়ে গেল। আর কত যে ইগনোর করবে আয়ান ওকে, সেটা আল্লাহ ভালো জানেন। সেও তো আয়ানের অবহেলা সহ্য করতে না পেরে চলে গিয়েছিল এই বাড়ি থেকে। মাত্র কিছুদিন হয়েছে আরমান ওকে নিয়ে এসেছে এই বাড়িতে। ও আসতে চায়নি, আরমানের জোরাজোরিতে বাধ্য হয়েছে। একটা দীর্ঘশ্বাস ছাড়লো মাইশা। মায়াকে ছোট আম্মুর পাশে বসিয়ে দিল, নিজেও এক পাশে বসলো। আঞ্জুমা বেগম অসহায় গলায় মায়াকে উদ্দেশ্য করে বললেন, ভয় পাচ্ছ ছোট আম্মুকে পাওয়ারই কথা। মায়া ধীরে ধীরে দুই দিকে মাথা নাড়িয়ে না বুঝালো। আঞ্জুমা বেগম চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে কাঁদতে বলে উঠলেন, জানি আমি যেটা তোমার সাথে করেছি সেটা ক্ষমারও অযোগ্য, তবু হাত জোর করে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিও মায়া, না হলে যে মরেও শান্তি পাবো না। আঞ্জুমা বেগম দুই হাত জোর করে ধরেছিল মায়ার সামনে। মায়া ওনার হাত ধরে ফেলল। এমন বলবেন না, আমি আপনার ছোট। উনি আমাকে বলেছে আপনার এমন করার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। আঞ্জুমা বেগম কাঁদতে কাঁদতে বললেন, কারণ তো আছে, তবে নিজের অজান্তে তোমার কত বড় ক্ষতি করে ফেলেছি সেটা তুমি জানো না। জানলে হয়তো আমার মুখও দেখতে চাইতে না। মাইশা ওনাকে থামিয়ে বলল, এখন এসবের কথা থাক না আম্মু। ছোট আম্মু ছলছল চোখে মাইশার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি জানো না মাইশা, আমার করা অপরাধ প্রতিটা মুহূর্ত আমাকে কুরে কুরে খায়। প্রতিটা মুহূর্ত নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। নিচে ড্রয়িং রুমের পরিবেশ থমথমে। সবাই কেমন রিয়াকশন দেবে বুঝতে পারছে না। আরমান সবাইকে সবকিছু জানালো। আঞ্জুমা বেগমকে ব্ল্যাকমেল করা হয়েছিল আয়ানের বিদেশি মেয়ের সাথে কিছু ফটো আর ভিডিও পাঠিয়ে। ফটো ভিডিওগুলো ছিল আয়ানের বিদেশি মেয়ের সাথে নগ্ন অবস্থায়। অল্প শিক্ষিত সহজ সরল আঞ্জুমা বেগম বোঝেননি যে এগুলো এডিট করা। আঞ্জুমা বেগম জানতেন যে ওই ওষুধে মায়া আরমানকে ভুলে যাবে। উনি প্রথমে রাজি হয়নি, কিন্তু বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেল করা হয়। এদিকে মায়ার প্রেগনেন্সির ব্যাপারেও কেউ কিছু জানতো না, তাই ওনার অজান্তেই বাচ্চাটিও মারা যায়। খুব নিখুঁতভাবে প্ল্যান সাজানো হয়েছিল। আরমান আগেই বুঝেছিল এই সব কিছুর পিছনে অন্য কেউ আছে, আর সে খুব কাছে থেকে নজর রাখছে সব কিছুর উপর। তাই আরমানও সেই অজানা শত্রুর খেলায় সাথ দিয়ে নিজেও প্ল্যান সাজিয়েছিল। তাকে বুঝিয়ে দিল তার পরিকল্পনা মতোই কাজ হয়েছে। সে জানতো আরমান খুব সহজেই ধরে ফেলবে সবটা, তাই ছোট আম্মুকে হাতিয়ার বানিয়েছিল। আর তার প্ল্যান অনুযায়ী নিজের আড়াল থেকে ছোট আম্মুকে ফাঁসিয়ে দেয়। ছোট আম্মুকে আগেই সবকিছু জানিয়ে রেখেছিল আরমান। এরপর ওর প্ল্যান অনুযায়ী পুলিশ এসে নিয়ে যায় সেই অজানা শত্রুকে দেখানোর জন্যে। এতদিন আঞ্জুমা বেগম আরমানের এক গোপন ফ্ল্যাটে ছিল। কিছুদিন পরে মাইশা
এই বাড়ি থেকে চলে যায় আয়ানের অবহেলা সহ্য করতে না পেরে। আঞ্জুমা বেগম আত্মগ্লানিতে নিজেকে শেষ করে দিতে চায়, তবে ফ্ল্যাটের কেয়ারটেকারের জন্য পারে না। এরপর কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন উনি। তখন আরমান মাইশাকে নিয়ে গিয়ে ওনার কাছে রাখে। আর সেই অজানা শত্রু প্রচণ্ড চালাক, নিজের বিরুদ্ধে একটুও প্রমাণ রাখেনি, তাই চেয়েও আরমান তাকে ধরতে পারছে না। এখন আঞ্জুম বেগম দিনে দিনে আরও ভেঙে পড়ছে, তাই আরমান ওনাকে বাড়ি ফিরিয়ে আনলো। সবাই ড্রয়িং রুমে বসে আছে, আঞ্জুমা বেগমও আছেন এখানে। রুমে ওনার দম বন্ধ হয়ে আসছিল, তাই নিচে এসে বসেছে সবার সাথে। সবাই ওনার সাথে আগের মতোই স্বাভাবিক আচরণ করছে। সবাই মিলে আলোচনা করছে মাইশা, আয়ান আর মায়া আরমানের বিয়ে নিয়ে। খুব তাড়াতাড়ি ওদের বিয়েটা সেরে ফেলতে চায় সবাই। আচ্ছা, বিয়ের অনুষ্ঠানটা গ্রামের বাড়িতে করলে কেমন হয়? সামিরা লাফিয়ে উঠলো খুশিতে। হ্যাঁ, এটা ভীষণ ভালো বলেছো নাবুল ভাইয়া, থুকু, আবির ভাইয়া। বিয়ের অনুষ্ঠানে গ্রামের বাড়ি থেকে করলে ভীষণ মজা হবে। ঠিক তখনই ওখানে মায়া উপস্থিত হলো। এতক্ষণ নিজের রুমে ছিল। খুশি মনে জিজ্ঞাসা করলো, কাদের বিয়ের কথা হচ্ছে? কেউ কিছু বলার আগে আরমান বলে উঠলো, আয়ান আর মাইশার। আর আয়ান আর মাইশা বিয়ের কথা শুনে হঠাৎ মুখ ছোট করে ফেললো মায়া। ও ভেবেছিল ওর আর আরমানের বিয়ের কথা বলছে, হয়তো ঠিকই ভেবেছিল, কিন্তু আরমান বেচারির মনটাই ভেঙে দিল। সবাই মায়াকে মুখ ছোট করে নিতে দেখে মুখ চেপে হাসলো। তবে আরমান যেহেতু মায়াকে সত্যিটা জানালো না, তাই কেউ আর সাহস পেল না মায়াকে পুরোটা জানানোর। সাবিনা বেগম মায়াকে টেনে নিজের পাশে বসিয়ে বলল, কি হলো আম্মু, মন খারাপ কেন? আবির মজা করে বলে উঠল, মায়া মনে হয় খুশি নয় আয়ান আর মাইশার বিয়েতে। মায়া তাড়াহুড়ো করে বলে উঠল, আরে সেটা কেন হতে যাবে, আমি তো ভীষণ খুশি। আরমান গম্ভীর গলায় বলল, তাহলে মন খারাপ হয়ে গেল কেন? মায়া বিড়বিড় করে বলল, সেটা যদি আপনি বুঝতেন তাহলে তো হয়েই যেত। বলে মুখ বাঁকালো মায়া। মায়া বিড়বিড় করলেও পাশে বসা সাবিনা বেগম আর সামিরা ঠিকই শুনতে পেয়েছে। বিড়বিড় করে কি বলছো আপু? আমরা তো শুনতেই পেলাম না। মায়া বিরক্ত গলায় বলল, তোমার শোনার জন্য তো বলিনি, বলে ঠিকই শুনতে পেতে। মায়ার হঠাৎ করে এমন মেজাজ বিগড়াতে দেখে সবাই মুখ চেপে হাসছে। মেয়েটা সেই অ্যাক্সিডেন্টের পর থেকে এমন হয়ে গেছে। সবাই খুব ভালো করে বুঝে মায়াকে আর ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, আর এখন এমন করার কারণটাও সবাই খুব ভালো করে বুঝতে পারছে। ডিনার করার পর মায়া নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎই কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরলো ওকে। মায়া বিরক্ত হয়ে ছাড়াতে চাইলো, কিন্তু পারছে না, কারণ আরমান নিজের হাত দিয়ে শক্ত বন্ধনে আবদ্ধ করেছে নিজের বুকে। আমার বউটা মনে হচ্ছে ভীষণ সাহসী হয়ে উঠেছে। বন্ধ করে হঠাৎ করে জড়িয়ে ধরার পরেও সে চমকে উঠল না যে। মায়া আরমানের উপস্থিতি আগেই টের পেয়েছে, এখন খুব ভালোভাবে অনুভব করতে পারেও আরমানকে। আরমান ওর কাছাকাছি থাকলে বা পিছনে থাকলে ঘুরে দেখার প্রয়োজন পড়ে না। আরমানের এই ছোঁয়াটাও স্পষ্টভাবে চিনে গেছে এই 2 দিনে। আরমানের কথায় মায়া আরও ছটফট করতে শুরু করলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম বউ বলবেন না আমায়, আমি আপনার বউ নই। আর এভাবে কেন ধরেছেন ছাড়ুন। আরমান ভ্রু কুচকে বলল, বউকে বউ বলবো না? বউকে জড়িয়ে ধরবো না তো কাকে বউ বলবো? কাকে জড়িয়ে ধরবো বলো তো? যাকে ইচ্ছা বউ বলুন, যাকে ইচ্ছা জড়িয়ে ধরুন, আমাকে নয়। আচ্ছা, বউ বলবো না, মায়াবতী ডাকবো তাহলে। এটা আমার খুব পছন্দের ডাক। আর তোমার কথা মতো যাকে ইচ্ছা তাকে তো জড়িয়ে ধরেছি। মায়া তখনও ছটফট করছিল নিজেকে ছাড়ানোর উদ্দেশ্যে, কিন্তু এই স্বাস্থ্যবান পুরুষটার কাছে ও একটা পাখির ছানার মতো। তাই আরমানের সাথে পেরে না উঠে বিরক্ত হয়ে হার মেনে নিল। আরমান ওকে ওইভাবে জড়িয়ে ধরে রেখে টেনে নিয়ে গেল বারান্দায় থাকা কাউচের কাছে। নিজে কাউচে বসে মায়াকে নিজের কোলে বসিয়ে নিল। শক্ত করে 2 হাত দিয়ে মায়ের পেট জড়িয়ে ধরে রাখলো। চলো, তোমাকে আজ মায়াবতীর সাথে প্রথম দেখা হওয়ার পুরো গল্পটা শোনাই। হঠাৎই মায়া সবকিছু ভুলে গিয়ে খুশিতে লাফিয়ে উঠল। সত্যি শোনাবেন? হুম। মায়া নড়ে চড়ে ভালো করে বসলো আরমানের কোলের উপর। আরমান মনে মনে হাসলো কিছুটা। এরপর সেই পিচ্চি মায়াবতীর সাথে প্রথম দেখা হওয়ার ঘটনা বলতে শুরু করলো। আরমান একটু একটু করে বলছে, আর মায়া এটা ওটা জিজ্ঞাসা করছে। এই যেমন ওরা দার্জিলিংয়ে কেন গিয়েছিল, কে কে গিয়েছিল, সেই দিন ভোর সকালে আরমান কেন একা গাড়ি নিয়ে বের হলো, ও নিজেই বা একা কেন এত সকালে বেরিয়ে গেল, কেউ আটকায়নি কেন, এমন অনেক প্রশ্ন করেছে মায়া আরমানকে বলার মাঝখানে থামিয়ে। আরমানও বিরক্ত নয়, খুশি মনে মায়ার সব প্রশ্নের উত্তর দিচ্ছে। এইভাবে অনেকটা রাত কেটে গেল। মায়া নিজের শরীরটাকে আরমানের বুকে এলিয়ে দিয়েছিল। ধীরে ধীরে ওইভাবেই ঘুমিয়ে পড়লো। আরমান বেশ কিছুক্ষণ ওইভাবে নিজের মায়াবতীর মুখের দিকে মুগ্ধ হয়ে চেয়ে রইল। এরপর ওকে খুব সাবধানে নিজের কোলে তুলে রুমে নিয়ে বেডে শুইয়ে দিল। এসি টেম্পারেচার ঠিক করে একটা হালকা চাদর গায়ে দিয়ে দিল যত্ন সহকারে। শেষে মায়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে রুমের লাইট অফ করে বেরিয়ে গেল রুম থেকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।